আরও বেড়েছে, এই সরকারের উপর আরও বেড়েছে। আমরা দেখেছি যে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল ঐক্যের বার্তা দিয়েছেন স্ট্যাচু অফ ইউনিটির মাধ্যমে। এটা নতুন ভারতের স্বপ্ন, নতুন ভারতের পথ চলা এই স্ট্যাচু অফ ইউনিটির মাধ্যমে উনি দেখাতে চেয়েছেন। শুধুমাত্র বিশ্বাস এবং ভরসার মাধ্যমে যদি কোনো সরকার চলে, তাহলে সেই সরকার হয় সেবা সুশাসনের সরকার, যেটা বিগত 12 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি। ডেভেলপমেন্টের দিক দিয়ে বললে প্রতিটা জাতিগোষ্ঠীকে কিভাবে সমানভাবে দেখা যায়, প্রতিটা বর্গকে কিভাবে সঙ্গে নিয়ে চলা যায়, সেটা মোদিজি আমাদের দেখিয়েছেন। গরিব ঘর থেকে জন্মগ্রহণ করেছেন, ছোটোবেলা থেকে অনেক কিছু দেখেছেন, প্রচারক হিসেবে ছিলেন, বিভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন ইকুয়েশন, বিভিন্ন কিছু উনি দেখেছেন এবং সেগুলোকে দেখে উনি স্কিমে রূপান্তরিত করেছেন, যেন মানুষকে কোনোদিনও এই ধরনের বিষয়ে কারোর কাছে গিয়ে হাত পাততে না হয়, কোনো নেতার কাছে গিয়ে যেন বসে থাকতে না হয়, বা কোনো বিশেষ জনগোষ্ঠীর কাছে যেন যেতে না হয়। আজকে প্রতিটা স্কিম, আয়ুষ্মান ভারত বলুন, যখন আমরা দেখি যে গরিব মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, তাহলে তার পরিবারের অবস্থা কীরকম হয়। 5 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স, যেটা ওয়ার্ল্ডের সর্ববৃহৎ হেলথ পলিসি উনি নিয়েছেন। শুধুমাত্র আয়ুষ্মান ভারত না, এরকম বহু মানুষ এসেছে, বহু নেতা এসেছে, বলেছে গরিবি হাটাও, কিন্তু গরিবি দূর করার জন্য কোনো প্রকল্প কোনো প্রধানমন্ত্রী হাতে নেননি। সেটা নিয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি। 80 কোটির উপর মানুষকে বিনামূল্যে ফ্রিতে চাল দেওয়া হচ্ছে। শুধুমাত্র এই ধরনের কর্মসূচি না, জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটা ঘরে জল, এবং প্রতিটা পিছিয়ে পড়া যে জনপদ আছে সেগুলোকে প্রধানমন্ত্রী জনমনের মাধ্যমে জনজাতি গোষ্ঠীর যারা আছেন, রিয়াং জনজাতি, তাদের বা পিপিটিজি যে গ্রুপ আছে, তাদের প্রতিটা বাড়িতে যেন বিদ্যুৎ যায়, প্রতিটা বাড়িতে যেন কারেন্ট যায়, তাদের রাস্তাঘাট যেন পাকা হয়, সেরকমভাবে উনি প্রকল্প নিয়েছেন। দাসগোয়ার মাধ্যমে 19 ট্রাইবসের অন্যান্য ট্রাইবস যারা আছেন তাদেরকেও তাদের গ্রাম উন্নয়ন, তাদের বেসিক যে প্রয়োজন, বেসিক ইনফ্রাস্ট্রাকচার বা বেসিক জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু স্কিমের মাধ্যমে উনি দেওয়ার চেষ্টা করেছেন। অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য শুধুমাত্র উনি উদ্যোগ নেননি, সেটাকে ইমপ্লিমেন্ট করার সাহস উনি দেখিয়েছেন। আগে আমরা দেখতাম যে প্রকল্প এক সরকার, এক প্রধানমন্ত্রী প্রকল্প শিলান্যাস করতেন, কমসে কম 8 জন 10 জন প্রধানমন্ত্রী পর গিয়ে সেই প্রকল্প আমরা বাস্তবায়িত হতো। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 বছরে সেটা দেখিয়েছেন যে একটা সরকার, একটা প্রধানমন্ত্রী একটা প্রকল্প শিলান্যাস করছে এবং উনি সেটাকে সম্পাদন করছেন। আমাদের এয়ারপোর্টের সংখ্যা বিগত দিনে কত ছিল আর বর্তমানে কত হয়েছে, আইআইএমের সংখ্যা বিগত দিনে কত ছিল বর্তমানে কত হয়েছে, আইআইটির সংখ্যা কত হয়েছে, মেডিকেল সিটের সংখ্যা কত বেড়েছে। প্রতি ক্ষেত্রে ভারতবর্ষকে উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। এবং শুধুমাত্র স্কিমের মাধ্যমে না, দায়িত্বশীল নাগরিক তৈরি করা, নেশন ফার্স্ট, আমাদের দেশ প্রথম, সেলফ লাস্ট, এই যে চিন্তাভাবনা, এটা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার যে প্রয়াস উনি নিয়েছেন, বিগত দিনে কেউ এই ধরনের প্রয়াস নেননি। আমরা গর্বিত এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এবং আমরা চাই ওনার নেতৃত্বে ভারতবর্ষ আরও এগিয়ে চলুক। একটা সময় ভারতবর্ষকে সম্ভাবনাময় দেশ হিসাবে মানুষ দেখত, বর্তমানে ভারতবর্ষ সমাধানকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের অর্থনৈতিকগতভাবে আমরা 3য় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের আত্মনির্ভর ভারতের দিকে উনি যেভাবে নজর দিয়েছেন, বিগত দিনে কেউ সেভাবে নজর দেননি। আমাদের আত্মনির্ভর ভারতের মাধ্যমে ভারতবর্ষকে স্বয়ংসম্পন্ন করে তোলা, ভারতবর্ষকে আরও বেশি কিভাবে মজবুত করা যায় সে প্রয়াস উনি নিয়েছেন। আমরা বিগত দিনে দেখতাম শুধু ভাষণবাজি হতো, কিন্তু ইমপ্লিমেন্টেশন ছিল জিরো। আজকে প্রত্যেকটা রাজ্যের সঙ্গে ট্রেনের যে কানেক্টিভিটি, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, মিজোরামের সাথে রাজধানী টু রাজধানী ট্রেন কানেক্টিভিটি, এটা কিন্তু বিগত দিনে ছিল না। আজকে ত্রিপুরা রাজ্যে আমরা যেভাবে উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছচ্ছে, সেটা কোনোদিন আমরা ভাবিনি। সাবরুম পর্যন্ত ট্রেন চলে যাবে, এখান থেকে বসে আমরা মুম্বাই যেতে পারবো, এখান থেকে বসে আমরা ব্যাঙ্গালোর যেতে পারবো। শুধুমাত্র ট্রেন না, আমাদের রেলওয়ে, আমাদের হাইওয়ে, আমাদের ওয়াটার কানেক্টিভিটি, সমস্ত দিক দিয়ে ভারতবর্ষকে এক উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যাচ্ছে। আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে ওনাকে সাপোর্ট করা এবং ওনার যে কাজকর্মগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া, এটাই আমাদের একমাত্র কর্তব্য হওয়া উচিত। আমরা আমাদের ভারতবর্ষ যেন আরও বেশি এগিয়ে যায় ওনার নেতৃত্বে, এবং মা ত্রিপুরা সুন্দরী যেন ওনার দীর্ঘায়ু দেন, উনি যেন আরও বেশি করে ভারতবর্ষের জন্য কাজ করে যেতে পারেন। এই কথাগুলো বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখলাম। নমস্কার। আমরা অত্যন্ত কৃতজ্ঞ শ্রী অভিষেক দেব রায় মহোদয়ের প্রতি মূল্যবান বক্তব্যের জন্যে। এবারে আমাদের সকলকে বক্তব্যের মাধ্যমে সম্বোধিত করবার জন্যে বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সানোয়াল মহোদয়কে।
ত্রিপুরেশ্বরী ত্রিপুরার পুণ্যভূমিতে এসে আমি ধন্য হয়েছি। মাকে জানাই কোটি কোটি প্রণাম। Today, this particular event is organized across the country with full of enthusiasm, respectability, and pride, because in the last 12 years, under the dynamic leadership of Honorable Prime Minister Narendra Modi ji, whatever 140 crores people of the country have achieved, it is to be discussed in details. Because this kind of success story never been before. It has started only from 2014 and continuously it is going with strong will till today, and it will be continued for 2047, because this particular journey is mainly to make India one of the top developed nation in the world and Atmanirbhar Bharat. So today, at the beautiful city of Agartala, with the kind presence of our most popular Chief Minister of Tripura, Professor Dr. Manik Sarkarji, and also the honorable presence of Mayor MLA Agartala Municipal Corporation Deepak Majumdar, Honorable MLA Abhishek Devroy, Honorable Sabha Dipati Bishwajit Shil, in charge Paschim Tripura Jila Parishad, and Secretary ICA Government of Tripura P.K. Chakraborty, and ladies and gentlemen, I have been to Tripura many times in my life, particularly when I was the student leader. That time also I had the opportunity to visit the beautiful state of Tripura, and the people of this state have always been very much kind enough to give me most lovable receptions, and their love and affection have always, touched my heart. And that is why when somebody asks me, where are you going? And if I have something to do in Tripura, I always feel delighted. And Manikji, because of your now, particularly during your tenure, I have seen how you have been taking the people of Tripura all along. And in the truest sense, Honorable Prime Minister Narendra Modi ji, in 2014, after taking over the responsibility of the Prime Ministers of the country, he declared, सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास, यानी कि हम सबको एक साथ मिलकर काम करना होगा देश के लिए, भारत के लिए, भारत माताओं की शरणों पे समर्पित भावनाओं से हमें देश सेवा करना होगा। यही परम आदरणीय प्रधानमंत्री जी ने देशवासियों को आह्वान किया और अपनी बात दिल से रखा, और खुद उन्होंने कहा, उनकी पहला जो to the country categorically सिर्फ से नहीं, देश सेवा करने बट हो महान का पास है एक महान देशभक्त
मोदी जी के रूप में, ये हर भारतीय की बात है, हमारे लिए गर्व की बात है, क्योंकि पिछले साल हम लोगों ने खुद देखा है, प्रधानमंत्री जी ने नहीं मनाया। प्रधानमंत्री जी ने हमेशा का माहौल लाने के लिए वो हमेशा कहा करते हैं, जब हम नहीं करेंगे तो परिवर्तन हम नहीं, और आज ये साबित कर दिया। निरंतर उन्होंने मेहनत किया, सही नीति, सही परियोजना, सही कदम और सुशासन व्यवस्था के जरिए आज 140 करोड़ भारतीयों को सामाजिक न्याय और अर्थव्यवस्था मजबूत बनाने के लिए जो भी उन्होंने माहौल बनाया है, इसके लिए हम सब गर्व महसूस करते हैं। मुझे लगता है आप लोग महसूस नहीं करते क्या? आज त्रिपुरा का विकास पिछली 2014 के पहले क्या हालत थे और आज कितना बड़ा बदलाव लाया है। आप परम आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में प्रोफेसर डॉक्टर मानिक साहा जी त्रिपुरा की मुख्यमंत्री होने के नाते त्रिपुरा की जनता को साथ लेकर जो भी उन्होंने मेहनत की है, इसके वजह से आज डबल इंजन सरकार ने त्रिपुरा ने भी एक वैप्लविक परिवर्तन लाया है। वैप्लविक परिवर्तन में इसलिए कहूंगा, पहले यहां कोई फर्स्ट क्लास ट्रेन चलता नहीं था और एयरपोर्ट का हालत तो इतना नाजुक थे, जहाज आएगा नहीं आएगा, पैसेंजर हमेशा अनिश्चित हालत में उनको बैठना पड़ता था और टर्मिनल बिल्डिंग का हालत इतना खराब थे, बारिश जब भी वहां गिरता था तो बारिश का पानी टर्मिनल बिल्डिंग के अंदर घुस जाता था। तो त्रिपुरा की जनता की जो हालत पिछले दिनों में हुई थी, इस हालत को बदलने का अगर किसने काम किया है, वो परम आदरणीय प्रधानमंत्री जी ने किया है। आज त्रिपुरा देश की एक बड़े मजबूत प्रदेश बनने जा रहा है। मैं इन बात पर मेरा पूरा भरोसा है, विश्वास भी है कि अगले दिनों में भारत के अंदर त्रिपुरा विल बी वन ऑफ द फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी इन आवर कंट्री। क्योंकि आप लोगों ने अलग अलग सेक्टर में पिछले दिनों में जो भी काम की है, आज त्रिपुरा की पाइनएप्पल ने मिडिल ईस्ट की बाजार कब्जा कर लिया है। कितनी बड़ी बात है, पहले भी इस पाइनएप्पल को कोई खरीदता नहीं था और आज विदेश के भी खरीदार यहां खुद आए हैं और वो चाहते हैं कि त्रिपुरा का मार्केट विश्व भर में एक मजबूती से अपना पहचान बनाए और हमारे किसान को इसका लाभ मिले, हमारी युवा को रोजगार मिले और हमारे महिलाओं को स्वाभिमान से अपने परिवार को आगे बढ़ाने के लिए मौका मिले। तो इन चीज़ों में त्रिपुरा स्टेट गवर्नमेंट ने मानिक साहा जी के नेतृत्व में जो भी सहयोग की है, जो भी कार्यक्रम ली है, हर कार्यक्रम अब सफल होने जा रहा है। तो इसलिए मैं मानता हूं निश्चित रूप से 12 साल का जो उपलब्धि है, इस उपलब्धि को हमको मूल्यांकन करना चाहिए। ये कोई मामूली सफलता नहीं है, ये कोई एक दिन का, एक घंटा का सफलता का बात नहीं है। 12 साल ये तपस्या की ये एक नतीजा है, जिस तपस्या में क्या क्या है, इंसानियत है, ईमानदारी है, निष्ठा है, भक्ति है और कठोर परिश्रम है, जिसकी वजह से आज हिंदुस्तान का हर प्रांत जाग उठा है। कन्याकुमारी से कश्मीर तक, गुजरात से अरुणाचल प्रदेश तक, हर प्रांत, हर गांव आज कनेक्टिविटी और कम्युनिकेशन के जरिए अपने सशक्तिकरण होने लगा है। और जब तक हमारी ट्रांसपोर्टेशन व्यवस्था सही नहीं होगा, तब तक हम आगे नहीं बढ़ सकता। विदाउट transportation there cannot be transformation. This has been the saying of Honorable Prime Minister. All the time he firmly believed that अगर किसी गांव को आगे बढ़ाना है,
किसी राज्य को आगे बढ़ाना है, पहला कदम उठाना होगा यातायात व्यवस्था, सड़क बनाना होगा, पुल बनाना होगा, और हमारे विद्यार्थी हो, कलाकार हो, किसान हो, गरीब हो, महिला हो, युवा हो, बुजुर्ग हो, हर वर्गों के लिए उनकी सुविधा के लिए जो भी उपलब्ध करना जरूरी है, हॉस्पिटल फैसिलिटी हो, इलेक्ट्रिसिटी हो, मकान हो, अनाज हो, रोजगार हो, हर वर्टिकल पर आज परम आदरणीय प्रधानमंत्री जी ने जिस हिसाब से मान्यता दी है, जिस हिसाब से ध्यान दी गई है, इसके वजह से अलग अलग कार्यक्रम रचना की गई और अलग अलग कार्यक्रम को सही समय पर लागू करने की वजह से आज कितनी बड़ी बात है, पिछले 12 साल के अंदर परम आदरणीय प्रधानमंत्री जी की सही नीति और सोच और योजना की वजह से 25 करोड़ गरीब जनता को गरीबी रेखाओं से उनको ऊपर लाया है। ये कोई मामूली सफलता नहीं है। 25 करोड़, 1 करोड़ 2 करोड़ नहीं। त्रिपुरा का जनता कितना है साहजी? 42 लाख, और असम का 3 करोड़ 40 लाख। 25 करोड़ गरीबी रेखाओं से नीचे जो पड़ा हुआ था उनको ऊपर लाने का काम अगर किसने किया 12 साल के अंदर, वो परम आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया है। ये कोई मामूली सफलता नहीं है। ये 25 करोड़ लोगों का जीवन में कोई भरोसा नहीं था, वो अंधेरा में जी रहा था। उनको लगता था हमको देखने वाला कोई है ही नहीं, हमको कोई नहीं बचाएगा, हमारे लिए कोई चिंता नहीं करेगा, हमारे लिए कोई फरिश्ता नहीं आएगा। लेकिन उनकी जीवन में सुधार लाने के लिए फरिश्ता के रूप में अगर किसने कदम उठाया, वही है हमारे देश के आदर्श बने नेता, दुनिया के सबसे लोकप्रिय नेता प्रधानमंत्री नरेंद्र मोदी जी। और इतनी साल पिछली सरकार ने राज किया, लंबे समय तक, 1 साल 2 साल नहीं, 7 साल राज किया। इतने लंबे समय का कार्यकाल में उन्होंने कभी भी ये चिंता नहीं किया कि हमारे गरीबों के लिए बैंक के खाता खोलना जरूरी है। फाइनेंशियल इंक्लूजन, यानी कि हमारे फाइनेंशियल सिस्टम में अगर हर नागरिक को आपने शामिल नहीं किया तो नागरिक का जीवन में नया कोई परिवर्तन नहीं आ सकता। और सरकार का अलग अलग जो भी कार्यक्रम, इस कार्यक्रम का सही मतलब सुविधा उपलब्ध नहीं हो सकता है। लेकिन परम आदरणीय प्रधानमंत्री जी ने जन धन योजना शुरू किया, जिसकी वजह से 61 करोड़ people have opened their bank account. As a result, now 51 lakhs crore money has been transferred to those account numbers through DBT. This is the transparency of Modi's government. This is the honesty of Modi's government. This is the commitment of the Modi's government. This is the transformation, and this is the example of good governance. This is the example of accountability and transparency. तो इसलिए मैं मानता हूं कि पिछले 12 साल के अंदर, खास करके नॉर्थ ईस्ट में, आप इस त्रिपुरा हो या आसाम हो, हिंसा है ना, गोली बारूद, अशांति का एक माहौल थे। और देश के अलग अलग प्रांतों के लोगों ने हमेशा, they have been discussing North East, oh my God, will never go, because there is no security. There is all the time bomb blasts, kidnapping, and law and order situation all the time under tremendous problem. So sense of security was totally missing in Northeast. And people didn't have any expectation from Northeast. And it was declared as a disturbed area of the country. No hope zone. Northeast has been pushed to that extent, no hope zone, by those earlier government. लेकिन परम आदरणीय प्रधानमंत्री जी ने दायित्व लेते ही उन्होंने कहा, नहीं, ये नॉर्थ ईस्ट देश का अष्टलक्ष्मी है,
एनी का मतलब है न्यू इंजन फॉर इंडियाज ग्रोथ। इतनी बड़े उपलब्धि उन्होंने व्यक्त किया और नॉर्थ ईस्ट के लोगों को मन में साहस दिया, हिम्मत दिया और आत्मविश्वास जगाया। और इसके लिए जो भी कम्युनिकेशन, कनेक्टिविटी, इंस्टीट्यूशन, इंफ्रास्ट्रक्चर, इसके लिए जितना भी चाहिए उन्होंने दिल खुल के मेहनत किया। और इतना तक किया कि नॉर्थ ईस्ट दिल्ली से दूर नहीं होना चाहिए। नॉर्थ ईस्ट के लोगों के लिए पहली सरकार ने दिल्ली को बहुत दूर रखा था। यानी कि यहां से कोई लोग अगर किसी मंत्री को मिलना चाहे यह असंभव रहे, अधिकारी को मिलना भी असंभव रहे, और मिलना भी होता था 2-3 महीना उनको इंतजार करना पड़ता था, होटल में लाखों रुपया खर्च करके उनको मिलना पड़ता था। दिस वाज द कंडीशन, बट ऑनरेबल प्राइम मिनिस्टर हैज सेड नो, नॉर्थ ईस्ट हमारे देश का अस्तलक्ष्मी है। नॉर्थ ईस्ट का जब तक विकास नहीं होगा तब तक भारत शक्तिशाली नहीं हो सकता, आत्मनिर्भर नहीं बन सकता है। इसलिए हमारा पहला कदम होगा नॉर्थ ईस्ट को मजबूत बनाना। तो इसलिए उन्होंने क्या किया, सारे केंद्रीय मंत्री को निर्देश दिया, अभी नॉर्थ ईस्ट यहां नहीं आएगा, आपको जाना होगा। नॉर्थ ईस्ट में हर गांव में आपको जाना होगा, आंगन में आपको खड़ा होना होगा, लोगों से बातचीत करना होगा, लोगों का अपेक्षा क्या है सुनना होगा, लोगों का रिसेंटमेंट क्या है सुनना होगा, शिकायत क्या है सुनना होगा, और जरूरत के मुताबिक हर मंत्रालय की तरफ से अलग अलग कदम उठाना पड़ेगा और सही समय पर हर योजना को हम लागू करके नॉर्थ ईस्ट को इंसाफ देना होगा, नॉर्थ ईस्ट को मजबूत बनाना होगा। उसी हिसाब से परम आदरणीय प्रधानमंत्री ने जो भी निर्देश जारी की है, इस निर्देशना को मानते हुए हर मंत्री एवरी 15 days mandatorily they visited North East and brought many schemes to all the state of the entire North East and ultimately make us proud and strong. Today, North East is one of the most attractive destination of the country. नहीं लगता है क्या आप लोगों को? इतना चुप क्यों बैठे हैं आप लोग? देखिए, त्रिपुरा बड़े शक्तिशाली प्रदेश है और यहाँ की जनता बहुत सरल है, सकारात्मक है, और आप लोगों का पास तो हमारे माँ का आशीर्वाद सबका पास है। तो मुझे लगता है कि ये त्रिपुरा कभी पीछे नहीं देखेगा, हमेशा आगे जाएगा। जहाँ माँ का आशीर्वाद मिलता है तो बेटा बेटियों का चिंता करने का कोई कारण नहीं है। तो इसलिए मैं मानता हूँ अगले दिनों में मैं चाहूँगा नॉर्थ ईस्ट के अंदर सबसे मजबूत त्रिपुरा बने, क्योंकि त्रिपुरा का पास वो शक्ति, संपदा और संभावना है। यहाँ जलमार्ग हो या सड़क व्यवस्था हो या रेलवे व्यवस्था हो या एयरवेज हो या इंफॉर्मेशन वेज हो, हर सेक्टर में अब त्रिपुरा आगे जाने का काम शुरू कर दिया है। तो इसलिए मैं मानता हूँ हमारे मंत्रालय की तरफ से भी हम लोगों ने अलग अलग कदम उठाया है ताकि आपका जो भी नदी व्यवस्था है, इस व्यवस्था के जरिए हम बांग्लादेश के जरिए हम बे ऑफ बंगाल से जोड़े और बे ऑफ बंगाल के जरिए हम दुनिया के बाजार तक हम पहुंच सके। इसका व्यवस्था त्रिपुरा सरकार का साथ मिलकर हम लोगों ने शुरू कर दिया है। तो इसके लिए मैं मानिक शाह जी को धन्यवाद देना चाहता हूं। आपके कार्यकाल में जो भी हमें मदद मिला है, मैं केंद्रीय मंत्री हमारा विभाग में जो मदद उन्होंने की है, इसके लिए मैं आभार व्यक्त करना चाहता हूं और इसके लिए त्रिपुरा की जनता को भी प्रणाम देना चाहता हूं। देखिए, निष्ठा से अगर कोई काम करे तो वो आस्था का पात्र बन सकता है। विदाउट commitment, you cannot create confidence. So whatever we are to do, we are to do it commitment, जो मोदी जी ने दिखाया है। मोदी जी ने कहा
कि पिछली सरकारों ने बहुत लंबे लंबे भाषण दिए, गरीबी हटाओ, ये करूंगा वो करूंगा, लेकिन हमारे नॉर्थ ईस्ट में उन्होंने शांति व्यवस्था वहां लाने के लिए उन्होंने कदम नहीं उठाया और वो संपूर्ण विफल रहे। लेकिन परम आदरणीय प्रधानमंत्री जी ने यहां उग्रवादियों का साथ बात किया, समझौता किया। 10,000 से अधिक उग्रवादियों ने उन्होंने हथियार छोड़ दिया और हमारे मूल नेशनल टीम पर उन्होंने शामिल हो गए। और इसके वजह से आज नॉर्थ ईस्ट में शांति व्यवस्था संभव हुई। शांति होने के वजह से आज विकास की रूपरेखा बदल चुका है और जबरदस्त विकास के इंजन पर आज नॉर्थ ईस्ट चलने लगा है। तो इसलिए मैं मानता हूं कि नई पीढ़ी जो है सबके लिए आज परम आदरणीय प्रधानमंत्री जी ने जो भी अलग अलग कार्यक्रम रचना की है, चाहे महिला के लिए हो, युवा के लिए हो, किसानों के लिए हो, गरीब के लिए हो, सबके लिए, सबका साथ सबका विकास, देयर इज नो डिस्क्रिमिनेशन। भारत में ऐसा कोई समुदाय नहीं है, छोटा हो या बड़ा हो, सबको साथ लेने का काम अगर किसने किया है तो वो है परम आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी। तो इसलिए आज हम दुनिया की जितना भी डेवलप नेशन है उसका साथ मुकाबला करने के लिए हम अब काबिल बन चुका है मोदी जी के नेतृत्व में। हम किसी से कम नहीं, ये बात आज साबित हुई है, क्योंकि आपने देखी है कि हर परिस्थिति में, चाहे जियोपॉलिटिकल सिचुएशन हो, वेस्ट एशिया हो, दुनिया की कहीं भी कुछ भी परिस्थिति बन जाए, लेकिन भारत आज जिस हिसाब से विकास के इंजन पर जबरदस्त तेज से चलने लगा है, इसका मूल कारण है कि मोदी जी का जो नेतृत्व का जो शक्ति है और दुनिया में मोदी जी का जो एक्सेप्टेबिलिटी है, ग्लोबल जो एक्सेप्टेबिलिटी है, ग्लोबल जो इन्फ्लुएंस है, इसके वजह से आज हर भारतीय दुनिया की कहीं भी रहे वो सुरक्षित है। चाहे यूरोप में हो, अफ्रीका में हो, अमेरिका में, एनी पार्ट ऑफ द वर्ल्ड, every Indian feels secure. Why? Because we have a most capable leader, dynamic leader, that is Honorable Prime Minister Narendra Modi ji. आप लोगों ने देखा है जब यूक्रेन और रशिया के बीच में लड़ाई हुई थी, 27,000 से अधिक हमारे मेडिकल स्टूडेंट रोमानिया में अलग अलग प्रांतों में फंसे हुए थे। उसी काल सन में परम आदरणीय प्रधानमंत्री जी ने दोनों देश का राष्ट्रप्रधान को बताया, हमारे विद्यार्थियों को वहां से लाना है। आप लोग 7 घंटा तक, जब तक हम आखिरी विद्यार्थी को नहीं लाएंगे तब तक आप लोग गोली बारूद चलाना बंद कीजिए। ऐसा एक माहौल बनाया और 27,000 से अधिक हमारे विद्यार्थियों को सही सुरक्षित भारत में वापस लाया। इतना बड़ा काम स्वतंत्रता का पिछले 70 साल में किसने किया नहीं था, ये मोदी जी ने किया है। दिस इज कॉल्ड कमिटमेंट फॉर द कॉज ऑफ द कंट्री। ये देश के लिए प्रतिबद्ध है और प्रकृति जो भारत की भक्त है, भारत के सुपुत्र है, वही कर सकता है। रास हम लोग मोदी जी के नेतृत्व में देश सेवा करने के लिए हम लोगों को मौका मिला है, ये हमारे लिए गौरव की बात है। और ये जो 21वीं शादी जो है, 21वीं शादी में हमारा लक्ष्य स्पष्ट है। पहले ऐसा कोई विजन किसी प्रधानमंत्री ने, किसी ने भी दिया नहीं था पिछली सरकार ने, लेकिन पहली बार के लिए परम आदरणीय प्रधानमंत्री जी ने कहा हमारे हर यात्रा का एक लक्ष्य होना चाहिए। हम कहाँ जाएंगे, क्या करेंगे, देश के लिए कितना हम योगदान देंगे, ऐसा एक लक्ष्य होना बहुत जरूरी है। जैसे अर्जुन का लक्ष्य था, जैसे राम का लक्ष्य था, उसी हिसाब से लक्ष्य होना जरूरी है। इसलिए 2047 तक जब भारत स्वतंत्रता का 100 साल मनाएंगे, उसी काल सन में भारत का क्या पहचान होगा? आत्मनिर्भर भारत। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी। यस, हमको 2047 तक भारत को आत्मनिर्भर बनाना है।
हम किसी का सामने सिर नहीं झुकाएंगे, सिर उठा के बात करेंगे। और परम आदरणीय प्रधानमंत्री जी ने कहा कि ब्रिटिश के जमाने में जो भी कानून प्रस्तुत की गई थे और पिछली सरकार ने उसी कानून के द्वारा देश को राष्ट्र किया, देश को स्वतंत्र बनने नहीं दिया। परम आदरणीय प्रधानमंत्री जी ने कहा, गुलामी मानसिकता से अपने आप को मुक्त करो और स्वतंत्र भारत का स्वतंत्र कानून व्यवस्था बनाओ। और आज आप लोगों को सुन के खुशी होंगे, आज 1600 से अधिक कानून भारतीयकरण की गई है। खुद स्वतंत्र भारत का कानून व्यवस्था के रूप में उसको खड़ा की गई है और 1600 से अधिक ब्रिटिश पीरियड के जो भी कानून थे उनको रिप्लेस और रिपील की गई है। कितनी बड़ी उपलब्धि है। हम लोगों ने इन बातों को कभी पहले सोचा नहीं था। जो भी अलग अलग विषय पर अलग अलग विभाग में जब भी कानून के बारे में आप चर्चा करेंगे तो देखेंगे 1874, 1902, 1920, 1940 ये तो सब ब्रिटिश ने बनाया था। हम उनकी बनाई हुई कानून व्यवस्था के द्वारा हम क्यों चलेंगे? ये स्वतंत्र भारत है। भारत के पास वो ज्ञान है, विज्ञान है और भारत ही महाभारत है, महाशक्तिशाली है। तो इसलिए परम आदरणीय प्रधानमंत्री जी ने कहा, हमें ये साबित करना होगा दुनिया को, हम दुनिया का सबसे बड़े, सबसे बेहतर देश है भारत। तो इसलिए मैं अगले दिनों में यही चाहूँगा कि हमारे देश के हर नागरिक इस विषय पर गंभीर सोच जताए और अपने जो भी दायित्व है, जैसे राजपथ, कर्तव्य पथ क्यों दिया गया है? राजपथ ब्रिटिश लोगों ने नाम दिया था। दिल्ली का जो राष्ट्रपति भवन से जो पथ छू हुई थी इंडिया गेट तक, राजपथ उनकी सोच थी, हम क्यों करें? इसलिए परम आदरणीय प्रधानमंत्री जी ने कहा कि ये राजपथ के बदले कर्तव्य पथ होना चाहिए। वो कर्तव्य पथ बन गया और प्रधानमंत्री जी का कार्यकाल अब सेवातीर्थ हो गया। अर्थात हम सेवा के लिए प्रतिबद्ध है। देश सेवा, मानव सेवा, भारत माताओं की सेवा। तो इसलिए सोच बदलने लगा है, स्वतंत्र भारत की सोच। इसमें स्वाभिमान शामिल है। अगर आप स्वाभिमान से जीना चाहते हैं तो भारत के स्वाभिमान को अपना स्वाभिमान बनाना होगा। तो इसलिए इसी उपलब्धि का साथ मुझे लगता है कि हम सबको एक बात पर विशेष रूप से ध्यान देना होगा। एक भारत श्रेष्ठ भारत, त्रिपुरा हो, अगरतला हो, गुवाहाटी हो, अरुणाचल हो, अहमदाबाद हो, महाराष्ट्र हो, एक भारत श्रेष्ठ भारत। यानी कि हम भारतीय है और भारतीय होने के नाते हमें एक भारत, एक ही पहचान होना चाहिए। हम जहाँ भी रहिए, देश का किसी भी प्रांत में हम रह सकते हैं, लेकिन हमारा पहचान ये एक भारत श्रेष्ठ भारत। इसलिए वन नेशन थ्योरी इसलिए लाया गया है क्योंकि हम भिन्न भिन्न, हमारे अलग अलग भाषा संस्कृति है, इसको हम सुरक्षित, सही सुरक्षित रखना होगा। विरासत भी, विकास भी। परम आदरणीय प्रधानमंत्री जी ने कहा, हमारे पुरखों ने, बाप दादाओं ने जो इतिहास रचना करके गई है, वीरों ने जो इतिहास रचना करके गए हैं, उसको सही सुरक्षित रखना होगा। हमारा विरासत है, हमारे सांस्कृतिक धरोहर को जिंदा रखना होगा, सुरक्षित रखना होगा और साथ साथ में विकास यात्रा को आगे बढ़ाना होगा। इन उपलब्धि का साथ हमें देश का इस यात्रा को परम आदरणीय प्रधानमंत्री के नेतृत्व में हमें आगे ले जाने के लिए हम सब अगले दिनों में अपना जो भी दायित्व है, अपना जो फर्ज है देश के लिए,
इस फर्ज को हम सही निभाना पड़ेगा। तो इसी शब्दों का साथ मैं फिर से आज 12 साल का विश्वास की, विकास की और जन कल्याण की इस कार्यक्रम के लिए मैं आप लोगों ने जो भी सहयोग की है इसके लिए बहुत बहुत धन्यवाद। और विशेष रूप से मैं हमारे परम आदरणीय मुख्यमंत्री जी, मैं बहुत इज्जत करता हूं, क्योंकि जब से मैं मिले मानिक साहा जी को, इतना एक ईमानदार और इतना एक जेंटल पॉलिटिशियन है, तो मैं मानता हूं कि इनके नेतृत्व में अगले दिनों में त्रिपुरा बहुत दूर विकास के रास्ते पर अपना कदम उठाएगा और विकास यात्रा में हमारे सारे जनता को आगे ले जाने के लिए वो बहुत बहुत शक्तिशाली नेतृत्व देते जाएंगे। इसी शब्दों का साथ फिर से आप सबको धन्यवाद देते हुए मैं अपने वाणी को विराम देता हूं। भारत माता की, भारत माता की, भारत माता की। बुखा बाचाजक नाहर मंगना सुमाय तुकजक कुबुइतै गोथार गोथां कक्लाम नारखा तिरिनि पान्दानि बरमनि नारवाय चीनी भारत हाक्टरनि यूनियन मिनिस्टर शिपिंग एंड वाटरवेज डिपार्टमेंटनि बरमगोनां मोजां सर्बानंद सोनोवाल सारनो बेलाय बेलायखेना हामबाय बिनि नांखुकमानि कक्लामनि बागै ताबुकनि बेचोबो हायनो हाय कक्लामो गोरोंनानि बागै तिरिनि पान्दानि बख्रि कुथुगो जोंनो तलांनानि बागै कबकनाय तिरिनि पान्दानि नारवाय अक्रा चीनी हास्तिनि मंत्री अक्रा बरमगोनां मोजां प्रोफेसर डॉक्टर मानिक साहा सारनो प्लीज सर। আজকে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে জনকল্যাণ শিবিরের যে আয়োজন এবং শিবিরের মধ্যে যে ক্যাম্প এবং অন্যান্য যে পাবলিক ওয়েলফেয়ারের যে ব্যবস্থা, এখানে একটু আগে আমরা সবাই দেখলাম এবং সেই উপলক্ষে আমাদের মাঝে একটু আগে এত সুন্দরভাবে উনি বক্তব্য আমাদের সামনে রাখলেন আমাদের আদরণীয় श्री सर्बानंद सोनोवाल जी, सर्बादा हम लोग बोलते हैं सर्बादा, ऑनरेबल यूनियन मिनिस्टर ऑफ स्पोर्ट्स, शिपिंग एंड वाटरवेज, गवर्नमेंट ऑफ इंडिया এবং সবাই আমরা জানি যে ফরমার চিফ মিনিস্টার অফ আসাম, ওনাকে আমি সমস্ত ত্রিপুরাবাসীর তরফ থেকে এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি। মাননীয় শ্রী সর্বানন্দ সোনোয়ালজি যখনই এখানে আসেন এটা ভাইব্রেশন সবসময় আমরা দেখেছি তৈরি হয় এখানে। ওনার বলার মধ্যে যেভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করেন, যেভাবে মানুষের সামনে উপস্থাপনা রাখেন, তাতে করে কিন্তু মানুষের মধ্যে একটা ইন্সপাইরেশন সেটা হয়। এই আজকেও আমি দেখলাম এবং সেটা সবসময় থাকবে এবং মাতা ত্রিপুরী সুন্দরীর কাছে আমি প্রার্থনা করব উনি এইভাবে আমাদের ত্রিপুরাতে বারবার আসুক এবং আমাদেরকে ইন্সপায়ার করুক। আজকে মঞ্চে আমাদের মাঝে সবার পরিচিত মুখ, সবার প্রিয় আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার এবং বিধায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনিও খুব সুন্দরভাবে আমাদের সামনে আজকে বক্তব্য রাখলেন আমাদের মাতাবাড়ি কেন্দ্রের মাননীয় বিধায়ক এবং বিশিষ্ট সমাজসেবক শ্রী অভিষেক দেবরায় মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ইনচার্জ যিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। তাছাড়া যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্টের ডক্টর পি.কে. চক্রবর্তী। উপস্থিত আমার সামনে এখানে বিশাল কুমার আমাদের ডিএম এবং কালেক্টর ওয়েস্ট ত্রিপুরার, ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, এখানে মাননীয় এবং মাননীয় বিধায়ক ও বিধায়কগণ এখানে উপস্থিত আছেন, চেয়ারম্যান পিএসইউ
এবং আদার যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা কর্পোরেটররা আছেন বা অন্যান্য যারা এখানে জনপ্রতিনিধিগণ এবং বিভিন্ন দপ্তরের যারা অফিসার্স থেকে শুরু করে কর্মচারী বৃন্দ এবং যারা এসএসজির আমার বোনেরা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে সমস্ত মুখ্যমন্ত্রীদের যেতে হয়েছিল এবং এবার আমাদের এনডিএ সরকারের যে মিটিং হয়েছে আপনারা শুনে অবাক হবেন। প্রতিটা মুখ্যমন্ত্রী যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সম্মান দিয়েছেন, মানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা মুখ্যমন্ত্রীরা তো আছেনই, কিন্তু এনডিএ পার্টনারের এ চন্দ্রবাবু নাইডুর থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রীজির করেছেন। এত সুন্দরভাবে সম্মান দিয়ে এই যে সবাইকে নিয়ে সমস্ত দেশকে এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা আমরা বলছি, সেটা কিন্তু কথাই নয়, সেটা এবার কিন্তু আমি দেখতে পেয়েছি এবং 100% প্রথম সেটা এনডিএর বৈঠকেই হোক, আমাদের মুখ্যমন্ত্রী কনক্লেভেই হোক, তাছাড়া আমাদের যে এখানে যতগুলো মিটিং হয়েছে সব জায়গার মধ্যে 100% সেখানে কিন্তু উপস্থিতি ছিল। এই প্রথমবার, এরকম কিন্তু আর কখনো হয়নি। আমরা নীতি আয়োগের বৈঠকও আমরা দেখেছি এবং নীতি আয়োগের বৈঠকে এইবার প্রথমবার নীতি আয়োগের বৈঠকে সময় সীমিত থাকে, 7 মিনিটের মধ্যে সমস্ত মুখ্যমন্ত্রীদের বলতে হয়। এরপর বলছে যে আপনার সময় হয়ে গেছে। তো অনেক কিছু বলার থাকে, রিটেন ফর্মে আগে আমরা দিয়ে দিই, কিন্তু অনেক কিছু বলা যায় না যেহেতু রিটেন ফর্মে। কিন্তু এই প্রথম নর্থ ইস্টার্ন রিজনের জন্য আলাদাভাবে নেক্সট ডে যিনি ভাইস চেয়ারম্যান আছেন আমাদের নীতি আয়োগের, উনি আলাদাভাবে নর্থ ইস্টার্ন জোনের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন। সকাল থেকে বৈঠক ছিল, সেখানে আমরা বিশদভাবে আলোচনা করেছি। কারণ এই নর্থ ইস্টার্ন জোনের ইমপ্লিমেন্টেশন যদি করতে হয়, নর্থ ইস্টার্ন জোনের যে সমস্যাগুলো আছে সেগুলো যদি বুঝতে হয় এবং সারা ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্ক যাকে বলে নীতি আয়োগ, সেই নীতি আয়োগের কাছে আমরা কিন্তু সেটা বলতে পেরেছি এবং তাতে করে আমাদের কিন্তু অনেকটা, আমি বলবো সমস্ত মুখ্যমন্ত্রীরা সেখানে বলেছেন। এবং একটা মজার কথা আপনাদের সামনে না বললে নাই হয়, যে আমি সেখানে যখন সব মুখ্যমন্ত্রীরা ছিলেন তো আলফাবেটিক্যালি বলতে হয়, তো আমি মানে ত্রিপুরা হচ্ছে লাস্ট। তো এইবার নীতি আয়োগের যে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন, সেখানে এই প্রথম এবার এ যদি হয় আলফাবেটিক্যালি, তো জেড যে আছে বা ত্রিপুরার পজিশন এইটা চলে এসেছিল। তা আমি সেখানে বললাম যে আমরা যারা এখানে মুখ্যমন্ত্রীরা আছি মাঝে মাঝে সেন্স অফ হিউমারেরও প্রয়োজন হয়, এর জন্য বলছি। তো আমি বললাম যে এইখানে আলফাবেটিক্যালি আপনারা করলেন এবং শেষ আমাকে বলতে দিলেন। এর মধ্যে তো যখন আমরা মুখ্যমন্ত্রীরা কোনো জায়গায় ভাষণ দেই, এর আগে যারা বক্তা থাকে অলরেডি সবাই সব বলে ফেলে। এখানেও দেখলাম ব্যতিক্রম নয়, সব মুখ্যমন্ত্রীর মধ্যেও আমি আজকে লাস্ট, কারণ অলরেডি সবাই বলে ফেলেছে। তো এই নিয়ে খুব হাসাহাসি, বলে না না এখানে আপনি যতক্ষণ পারেন আমরা বসে আছি, আপনি বলুন। আমি বললাম না, এর মধ্যে 2 জন মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন কাজে চলে যেতে হয়েছে। আমি বললাম সবাই থাকলে ভালো থাকে। তো সেই জায়গার মধ্যে আজকে এত সুন্দরভাবে একমাত্র এটা মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশেই, যেটা আমার পূর্ববর্তী বক্তা আমাদের ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়ালজি বলছেন যে নর্থ ইস্টকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির নজর স্ট্রং, এটা কিন্তু প্রমাণ করে। আর কিন্তু কারোর সাথে নীতি আয়োগ আর কোনো কারোর সাথে কথা বলেনি এবং বিভিন্ন বিষয়। এবং এবারের যিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন উনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমার আশা করি আমি ওনাকে আমার কথার আমার বক্তব্যের মধ্যে ওখানে যারা অন্যান্য যারা নতুন নতুন মেম্বাররা এসছেন সেখানেও আমি বলেছি যে আমরা এই নীতি আয়োগের যে চিন্তাভাবনা আছে সেটা তো আপনারা বলবেন, কিন্তু আমাদের আরেকটা এখানে আছে ডোনার মিনিস্ট্রি। তো ডোনারের কাছেও কি আমাদের বলতে হয়
এক তো ডোনার মিনিস্ট্রি, নীতি আয়োগ, আবার আমাদের এখানে যে এনইসি বৈঠক, সেখানেও তাহলে 3টা স্ল্যাব হয়েছে। তো বিভিন্ন বিষয়ে যাতে ওভারল্যাপিং না হয়, আপনারা এক একজন আমাদের যে বিষয়গুলো আছে আপনারা কোরিলেট করে সেটা যেন হয়। আদারওয়াইজ একবার আপনাদের বললাম, একবার ওইখানে বললাম, তাহলে তো লাভের লাভ কিচ্ছু হবে না। সেই বিষয়গুলো আমরা বললাম। আজকে অ্যাক্ট ইস্ট পলিসিতে যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে, যেটা আজকে নর্থ ইস্ট একটা মানে সেটা জিডিপিই হোক, সেটা দেশের উন্নয়নের ক্ষেত্রেই হোক, পর্যটনের ক্ষেত্রেই হোক, সব ক্ষেত্রেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এতদিন ধরে নর্থ ইস্টকে হেয় প্রতিপন্ন করে রেখেছিল 2014 আগে। অটলজি শুরু করেছিলেন, কিন্তু এর আগে বা এর মাঝখানে কেউ নর্থ ইস্টকে সেইভাবে কিন্তু নজর দেননি। অ্যাক্ট ইস্ট পলিসি অর্থাৎ যেমন কথা তেমনি কাজ। আজকে আমরা ত্রিপুরাতে এই যে অনেকে প্রথমে এই যে রাস্তাঘাট ইত্যাদি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, ইন্টারনেট এত ভালো ইন্টারনেট আমাদের, যে বোম্বে আর চেন্নাইয়ের পরে 3rd আমাদের গেটওয়ে এই আমাদের ইন্টারনেট। তো এয়ারওয়েজ থেকে আরম্ভ করে সব হচ্ছে, কিন্তু যখন হয় তখন বলছে আরে কি রাস্তাঘাটের কি অবস্থা। আমাদের মেয়র সাহেব এখানে আছেন, প্রায়শ এই নিয়ে তিতিবিরক্ত মানুষ, কিন্তু যখন হয়ে যায় কাজ করতে গেলে এগুলো হবে, প্রবলেম হয়। অনেক জায়গায় রাস্তা আছে আপনারা দেখবেন যেখানে আগের যে রাস্তাগুলো আছে ন্যাশনাল হাইওয়ে, সেইগুলো যেগুলো বহুদিন ধরে সেগুলো কিন্তু অলরেডি স্ট্রং, এটা বেস স্ট্রং হয়ে গেছে। যেখানে পাহাড় কেটে নতুন রাস্তা হচ্ছে সেখানে কিন্তু ত্রিপুরার মাটি আপনারা জানেন খুব মানে ব্রিটল, সেই জায়গার মধ্যে মাঝে মাঝে সেটা নিচের দিকে ধসে যায়, বসে যায়। একটা সময় আসবে যখন এই রাস্তাও শক্ত হবে। তো তার জন্য যা টেকনোলজির দরকার, আমাদের অনেক সময় দেখায়, আজকাল তো ভিডিওর মাধ্যমে দেখায় এই অবস্থা সেই অবস্থা, কিন্তু আমাদের এই সরকার অত্যন্ত সচেতন। কারণ আমাদের যে লিডার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় নজর রাখেন কোনো জায়গায় যাতে কোনো রকম মানুষকে নিয়েই কথা। ওনার প্রথম যে কথা, আজকে বিশ্বকর্মা যোজনার কথা যদি বলি, এই 18টা সম্প্রদায়ের কথা, 13,000 কোটি টাকা। আজকে এই একজন ব্যক্তি যিনি প্রতিটা মানুষের কথা চিন্তা করেন, লাস্ট মাইল বারবার বলছেন যে আমার শেষ মানুষের জন্য আমার কাজ করতে হবে। এই যে বিষয়গুলো হচ্ছে আজকে বিভিন্ন এই যে উন্নয়নের জন্য আমাদের মাতাবাড়ির কেন্দ্রের যিনি বিধায়ক আছেন উনি বলার চেষ্টা করেছেন যে উনার যে চিন্তা ভাবনা, বিভিন্ন আলটিমেটলি মানুষ তো বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মানুষের তাদের কিভাবে কল্যাণ করা যায় তার জন্য বিভিন্ন স্কিম যে করা হয়েছে, সেই স্কিমগুলো সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমরা ত্রিপুরা সরকার আমরা করেছি। এইগুলো নিয়েই আজকের যে এখানে জনকল্যাণ শিবির, সেই সারা ত্রিপুরাতেই হচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্টে হবে, আমাদের বিভিন্ন ব্লকেও হবে আগামী দিনে। তো 14 থেকে 16 জুন রাজ্যভিত্তিক সেটা চলবে, সমস্ত এই শিবিরগুলো 8টা জেলাতেই হবে, এবং 15ই জুন থেকে 17ই জুন সেটা ব্লক ও নগর পঞ্চায়েতে হবে। তো এইভাবে এই যে স্কিমগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না, যারা আজকে আমরা ভাষণ দিচ্ছি এখানে, যারা স্টেজে বসে আছি, আমরাও কিন্তু সেটা জানি না অনেকে, কিন্তু এইগুলো তো যত আমরা জানবো জানানোর জন্য এই শিবিরগুলো আমরা করছি, এবং যাতে কোনো জায়গায় একজন মানুষও যাতে সেটা এই যে স্কিম যার জন্য যেটা ফিট হবে সেই স্কিমগুলো যাতে তার যে ফল সেটার বেনিফিটটা নিতে পারে, তার জন্যই এই শিবির। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই 12 বছর যে পূর্তি উপলক্ষে এই যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে, আমি আমাদের আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব, এই ধরনের ওনারা করেছেন। এবং এর যে আমরা যদি দেখি আজকে এক এক সময় যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে উনি বলছেন কি যে मैं देश का सेवक हूँ, আর আমি বলছি কি বলছেন উনি, मैं चौकीदार हूँ। কি বলেছেন, मैं चौकीदार हूँ, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এটা তো আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী আমি শুনিনি এরকম কথা। আমরাও বাধ্য হয়ে আমাদের এই চিন্তাধারায়, সামনের ইঞ্জিন ডাবল ইঞ্জিনের সরকার, আমরা যেভাবে ইঞ্জিন সামনের দিকে যাবে আমরাও সেইভাবেই আমরা চলতে হবে।
কি বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, যে যখন 75 বছর আমাদের পূর্ণ হলো আমাদের স্বাধীনতা, তখন 75 সীমান্ত গ্রাম বিরোকানাম, এই সীমান্তে গ্রামে আমাদের 75টা জায়গায় আপনারা জানেন এই সরকারের মাধ্যমে, এবং বারবার উনি যেটা বলছেন যে শুধু সরকার করলে হবে না, মানুষকে নিয়ে ওই এলাকার সমস্ত মানুষকে নিয়ে যে কোনো প্রকল্প, যে কোনো বিষয়, যে কোনো উদ্বোধন হোক, যে কোনো কর্ম, যে কোনো আমাদের এখানে কর্মশালা হোক, সেখানে মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। 75 সীমান্ত গ্রাম, এবং সেখানে বিরোকা নাম, ওইখানে আমরা জীবনও ভাবিনি যে ওই জায়গার মধ্যে ওই গ্রামের কোনো লোক সেখান থেকে দেশের জন্য কাজ করে গেছেন, দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন। সেটা আমাদের দেশ স্বাধীনের আগেই হোক বা দেশের জন্য পরবর্তী সময়ে সেখানে বিএসএফ হতে পারে, টিএসআরও হতে পারে, সেখানে সিআরপিও হতে পারে, আমাদের ত্রিপুরা রাজ্যের আর্মিতে তার নাম সেখানে খোদাই করে রাখা হয়েছে। বন্ধুগণ, ভাবুন একবার যে মাননীয় প্রধানমন্ত্রীজি কত দূরদৃষ্টি সম্পন্ন। দিল্লি যেন নর্থ ইস্টার্ন জোন যাতে দূর না হয়, সেটা আমার মাননীয় ইউনিয়ন মিনিস্টার বলছে দিল্লি এবং নর্থ ইস্টার্ন জোন বা প্রান্তিক যে জায়গা, সেখানে দিলের সাথে যুক্ত হতে হবে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন। তো সেই আজকে আমরা যদি বলি, যখন উনি বললেন এক পের মাকে নাম, ভাবুন তো আপনারা, আমি তো ভাবি শুনিনি কোনোদিন এক পের মাকে নাম, এটা একটা হতে পারে। আমরা সবসময় যখন বন মহোৎসব হয় আমরা পের লাগাতাম, ছোটোবেলায়ও করতাম আমরা, কিন্তু এবার যে স্পেশাল লক্ষ লক্ষ গাছ আজকে লাগাচ্ছে, সেই জায়গার মধ্যে আজকে এই মারকেও স্মরণ করলাম, আবার এখানে পেরও লাগালাম। আজকে কর্তব্য পথের কথা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে রাজপথকে আজকে কর্তব্যপথ নাম দিয়েছে। আপনারা সবাই জানেন মেরা মাটি মেরা দেশ বলেছেন কি না? তো মাননীয় প্রধানমন্ত্রীজি শুধু মুখে না, আজকে ব্লক লেভেল থেকে সেই মাটি উঠিয়ে নিয়েছে, আমরাই করেছি কলস যাত্রা। সেই কলস নিয়ে এসে এবং ডাবল আমাদের 58টা আছে আমাদের ব্লক, 58+1 অর্থাৎ মিউনিসিপ্যালিটি এবং আমাদের যে পঞ্চায়েত, নগর পঞ্চায়েত থেকে শুরু করে সেটা মিউনিসিপ্যালিটির একটা, আর আমাদের এই ব্লক থেকে আমরা সমস্ত জায়গার থেকে আমরা আনলাম, সেটা দিল্লিতে কর্তব্য পথে সেখানে আমরা বাগিচা বানিয়েছি কি না? তো ত্রিপুরাতেও আমরা বানিয়েছি আজকে, এবং বলছে ইন্ডিজিনাস যে পেড় আছে সেটা লাগাতে হবে সেখানে। ভাবুন তো, এই যে অমৃত বাটিকা, এটা ভাবা যায় কোনো দিন? এইভাবে একার পর এক আপনি যখন কর্তব্য পথে সেই বাগিচাতে আপনি যাবেন, বলবেন সারা দেশ আজকে একটা জায়গায় চলে এসছে, সেই প্রতিটা জায়গার প্রতিটা প্রান্তের যে মাটি সেখানে আজকে চলে এসে, যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই ব্যবস্থাটা সব কিছু তো মানসিক বিষয়। মানুষ সুন্দরভাবে যদি ভালো চিন্তা করেন, তাহলেই আমি নিজেও ভালোভাবে চলতে পারবো, মানুষের জন্য কিছু করতে পারবো, মানুষও তখন সেভাবে সেটা গ্রহণ করবে। এইরকম প্রধানমন্ত্রী যে আমরা পেয়েছি, এর আগেও আমরা দেখেছি, আমি বারবার সেটা না বললে নাই, আজকের দিনে তো বলবোই আমরা, যে হর ঘর তিরঙ্গা। আমরা আগেও ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি, কিন্তু হর ঘর তিরঙ্গা পয়সা দিয়ে কিনতে হবে। সারা ত্রিপুরা না, শুধু সারা ভারতবর্ষের মধ্যে 15ই আগস্টে আপনারা সবাই জানেন যে হর ঘর তিরঙ্গা, একের পর এক যে সব কথাগুলো উনি বলেন, আমরা সত্যিই এরকম প্রধানমন্ত্রী আমি জানি না, এটা মানে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-র আগে এবং 2014-র পরে ভারতবর্ষের কি অবস্থা, এটা নিয়ে রিসার্চ আগামী দিন হবে, এটা আমি নিশ্চিত। একের পর এক, আমি নিজেও আহমেদাবাদে আমি গিয়েছি কয়েকবার, আমি গুজরাটে গিয়েছি, 13 বছর সেখানে উনি মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেখানে গুজরাট আমরা জানতাম যে সেখানে জলই নেই, গুজরাটের মরুভূমি, সেই গুজরাটের আজকে কি অবস্থা, গুজরাট মডেল আমরা বলছি। আজকে আসামের গুয়াহাটির কথা যদি আমরা চিন্তা করি, দেখুন এখন আমাদের তো মানে চাওয়া পাওয়ার শেষ নেই। এখনও মনে হচ্ছে যে আগে গুয়াহাটির যে রেলওয়ে স্টেশনই হোক, এয়ারপোর্টে নামলে সে সরু একটা রাস্তা দিয়ে গুয়াহাটির আমরা যেতাম, আপনার সবাই আইডিয়া আছে। আজকে গুয়াহাটিতে গেলে এত সুন্দরভাবে রাস্তা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে। এবার গুয়াহাটি থেকে আমার আবার যেতে হবে,
সেই আমাদের মেঘালয়ে কি রাস্তা হয়েছে ভাবা যায় কোনো দিন? পুরো নর্থ ইস্টার্ন জোন থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষে এমন একটা উন্নয়ন, এতগুলো ন্যাশনাল হাইওয়ে, এয়ারপোর্ট, আগে কটা ছিল এয়ারপোর্ট আর এখন কতগুলো এয়ারপোর্ট আছে, এগুলো বিশ্লেষণ হবে না? বারবার বিরোধীরা কিন্তু এই কথাগুলো বলেন, কি করেছেন। কালকে সাংবাদিক বন্ধুরাও আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি বললাম এতগুলো কথা ডাটা নিয়ে যখন আমি কথা বলছিলাম, আমি বললাম এইগুলো ওরা জানে না কি করছেন আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার কি করছেন আমাদের জন্য। বারবার আমাদের এক নরেন্দ্র ভারতকে চিনিয়েছেন কিনা? এক নরেন্দ্র বিবেকানন্দজি সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে উনি গিয়েছেন চিকাগোতে, আপনারা সবাই জানেন। আর 2014-তে সব উপরওয়ালাই করেন, আর এক নরেন্দ্র দেশকে আজকে G20 থেকে শুরু করে সর্বক্ষেত্রে। আমি এক সময় অবাক হই, সেদিন কিছুদিন আগে আমি BSF-এর আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি এসেছিলেন, আমি দেখছিলাম যে রাইফেলস ইত্যাদি দেখাচ্ছিল, বলে মেড ইন ইন্ডিয়া। অবাক হয়ে গেলাম আমি, মেড ইন ইন্ডিয়া, এত সুন্দর রাইফেলস দেখে আমাদের এখন ইন্ডিজিনাস রাইফেলস। মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিন বলছিলেন, ये दिन दूर नहीं है जिस दिन अपना सिविल एयरक्राफ्ट इंडिया बनाने जा रहा है। ভাবুন আপনি, আমরা আজকাল যখন যাই বিদেশের ফ্লাইটে আমরা যাই, এবং যে গতিতে আজকে 11 নম্বর অর্থনীতির অবস্থা ছিল সেই জায়গায় আজকে 5th পজিশনে চলে এসছে, 4th পজিশনে চলে আছে, 3rd পজিশনে আসার খালি বাকি। সেই জায়গায় একের পর যেভাবে আমাদের জিডিপি এখন অন্যান্য পৃথিবীর সব দেশগুলো আপনি দেখুন জিডিপির কাহিল অবস্থা, বড় বড় দেশের 2% মাইনাস অবস্থা, সেই জায়গার মধ্যে আমাদের জিডিপি আজকে 8 থেকে 9% হয়েছে। এটা কি এমনিতেই হয়েছে? বিকশিত ভারত শব্দ এমনিতে লাগায়নি, বিকশিত ভারত ডেভেলপ টাইমলাইন দিয়েছে 2047, 100 বছর যখন পূর্ণ হবে ভারত বিকশিত হবে। বিকশিত ভারত হতে গেলে সমস্ত রাজ্যগুলো বিকশিত হবে। আমরাও এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন একটা দিন ছুটি নেননি, আমরা কি করে ছুটি নেব? আমরা তো পারবো না। ওনার সাথে আমরাও সেইভাবে কাজ করছি, সবাই মিলে যে একটা টিম ইন্ডিয়া করে আমরা কাজ করছি এখানে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির হয়ে আমরা কাজ করছি, আমি কাজ করছি, আমার হয়ে আমার যারা আছেন মন্ত্রিমণ্ডলীতে যারা আছেন তারা কাজ করছে, তাদের দেখে তার নিচে অন্যান্য জনপ্রতিনিধিরা কাজ করছেন, এবং সমস্ত মানুষকে নিয়ে যেভাবে কাজ করছেন তবেই গিয়ে দেশটা একটা জায়গায় বিকশিত হবে। এই যে একটা চিন্তা ভাবনা, আজকের এই কার্যক্রম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা জানেন প্রতি ঘরে সুশাসন আমরা করেছিলাম কিনা আগে, প্রতি ঘরে সুশাসন। তো এই যে আমরা দুইবার করলাম সেটা, এবং সাকসেসফুল। আজকেও এখানে টেন্ট, এখানে একটা কাউন্টার এখানে লাগিয়েছেন। তো সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন, আমরাও কিন্তু সেই অটোমেটিক্যালি আমাদের মস্তিষ্কের মধ্যেও কিন্তু সেটা চলে আসে, যে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের চাকরি দেওয়ার ক্ষেত্রেই হোক, আজকে এখানে ল অ্যান্ড অর্ডারের কথাই বলুন, আজকে 11টা থেকে 12টা যে নর্থ ইস্টার্ন জোনে যে হয়েছে, অ্যাকর্ড হয়েছে, আজকে এমনিতেই হয়নি। কিন্তু এমনিতে কথায় অনেকে অনেক কিছু বলে, কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনে যে শান্তি হয়েছে, সবসময় ইগো নিয়ে থাকলে হয় না, ইগোর মধ্যেও ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। ইগো থাকবে, কিন্তু তাকে যদি সম্মান দিয়ে করা যায়, অনেক সময় দেখা যায় সেটা বাস্তবায়িত হয়। আজকে এই কারণেই নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিপুরাতেও আজকে দেখুন, মাঝে মাঝে আমি দেখেছি এই অনেক সময় যারা সারেন্ডার করেছে তাদের বিভিন্ন সমস্যা, আমরা কথা বলে সেইগুলো সমাধান সূত্র বের করবো, এবং যদি দেখা যায় সেটা আইনগতভাবে এবং জাস্টিফাইড, আমরা করবো না কেন? কাউকে আমরা ডিপ্রাইভ করবো না, যে কোনো মানুষকে ডিপ্রাইভ করবো না। আপনারা গতকাল আমি যখন এয়ারপোর্ট থেকে আমি আসি, আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। গতকাল আমি এয়ারপোর্ট থেকে আসছি, হঠাৎ করে এর আগের দিন রাত্রে একটা আমি হোয়াটসঅ্যাপে দেখলাম, আমার কাছে অনুরোধ করেছেন, আমার যে মিসেস এবং আমার বাচ্চা এই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। দেখা মাত্র আপনি আমাকে যদি চেন্নাইয়ে, হায়দ্রাবাদে যদি আপনার কেউ জানাশোনা থাকে, আপনি আছেন কিনা। আমি এত খারাপ লাগলো যে আমি কেন আমার কাছে এত ফিলিং হচ্ছিল যে কেন আমি রাত্রিবেলায় সেটা দেখলাম না।
আমি সাথে সাথে গাড়িতে আমার সময় আধিকারিকদের কথা বললাম। আমি ইভেন আমাদের রাজ্যপালও এয়ারপোর্টে দেখা, ওনাকে আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন, বলছেন আমি হায়দ্রাবাদে যাচ্ছি। আমি ওনাকে বললাম আপনিও একটা নাম্বার দিয়ে দেবো যদি হেল্প করতে পারেন। সাথে সাথে এখানে বললেন যে ওর সাথে কন্টিনিউয়াস কথা হচ্ছে বলছে আমার এত টাকা, আমি সাথে সাথে ব্যবস্থা করছি। এই যে মানুষের জন্য যে করার মধ্যে যে আত্মতৃপ্তি, এখানে বাহবা নেওয়ার বা ভোটের জন্য বিষয় না। এবং এগুলো আমরা কার থেকে শিখেছি? একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি। মোদিজির সাথে যখন দেখা হয় উনি প্রথমেই বললেন লোক ক্যা कहते हैं। ভাবুন আপনি, লোক ক্যা कहते हैं, এইভাবে কথা বলেন উনি। তো মানুষের জন্য যা করা, বিভিন্ন স্কিম এত মনে প্রাণে উনি করছেন, সেগুলোর স্যাচুরেশন হচ্ছে কিনা তার জন্য মনিটরিং, চিফ সেক্রেটারিদেরকে নিয়ে সকাল থেকে রাত্রে পর্যন্ত 2 দিন উনি বসেন যে সমস্ত যে আমার স্কিমগুলো আছে সেটা স্বামিত্ব যোজনাই হোক, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক, আজকে আয়ুষ্মান ভারতই হোক, সব বিষয় আপনারা দেখুন। আয়ুষ্মান ভারত আমরা যেটা করলাম, প্রধানমন্ত্রীজিকে দেখে আমরা কি করলাম, আমরাও ভাবলাম এই যে অনুপ্রেরণা, ইন্সপায়ার হলাম। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি কিনা। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে 100% আজকে এই যে হেলথ ইন্স্যুরেন্স সেটা কিন্তু কভার। আমি গর্বের সাথে আমি এনইসির বৈঠকে আমি সেটা বলি। আজকে এখানে যতক্ষণ নিবেশ যেভাবে আসছে, নিবেশ কি মানে এমনিতেই আসবে যদি এখানে আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে। 3rd পজিশন আমি সেদিন দেখলাম আমার কাছে চলে এসছে, 2nd পজিশন আমরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আপনি চিন্তা করুন। যেখানেই প্রবলেম হয় সে যেই হোক, আমরা কিন্তু সাথে সাথে পুলিশকে আমি সাথে সাথে নির্দেশ দিয়েছি যে এখানে পলিটিক্যাল কোনো ইন্টারফিয়ারেন্স হবে না। আপনারা দেখবেন একটু আমরা ভুলে যাই সেগুলো। আমাদের সমস্যা হচ্ছে আমরা পুরনো দিনগুলোর কথা ভুলে গেছি। আগে বটদোয়ালির পর্যন্ত কোনো জায়গায় যাওয়া যেত না, রাত্রিবেলা সন্ধ্যা হলে সেখানে কখন যে কে খুন হবে এবং থানাতে গেলে তার বিচার পাবো কি না সেটা নিয়ে সন্দেহ। আর এখন তো এই যে কালচার এতদিন বাদে, এগুলো কিন্তু অনেক মানুষ ভুলে যাচ্ছে। আমি জানি ড্রাগস নিয়ে আমরা বিরাট সমস্যাতে চ্যালেঞ্জ, একটার পর একটা আজকে ড্রাগস চ্যালেঞ্জ চলছে। আজকে সোশ্যাল মিডিয়ার কারণে সেটাও একটা চ্যালেঞ্জের বিষয় এবং চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জকে নিয়ে আমরা চ্যালেঞ্জের যদি সমাধান করতে পারি সেটাই তো আসল বিষয়। স্মুথ রান তো আপনি করতে পারবেন না, মানুষের বিভিন্ন বিষয় থাকতেই পারে। সেই চ্যালেঞ্জকে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। আমরা এইভাবে চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করি, সবাইকে নিয়ে যদি আমরা চলতে পারি, সবার বিভিন্ন সমস্যা থাকবে। আজকে আমাদের আয়ুষ্মান বয়োবন্দনাই হোক, PM সূর্যঘর হোক, PM স্বনিধি হোক, লাখপতি দিদি, আপনারা জানেন 95% আমরা লাখপতি দিদি ত্রিপুরাতে। আমি মাননীয় ইউনিয়ন মিনিস্টার মহোদয়কে আমি বলছিলাম যে ত্রিপুরাতে 1,18,000 আমরা টার্গেট করেছিলাম আমরা এই লাখপতি দিদি, সেখানে আমরা 1,08,000 অলরেডি হয়ে গেছে। আরও 25,000 আমরা আরও তৈরি করব এবং 95% আমরা এই যে TRLM-এর মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারছি। আজকে আর্থসামাজিক উন্নয়ন, আজকে গ্রামে গঞ্জে গেলে দেখা যায় সেখানে মানুষ, আমাদের মহিলারা যারা আছেন সেই মহিলাদের মধ্যে আজকে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। আমি বলছি না আমরা 100% করে ফেলছি, কিন্তু এই যে একটা সামাজিক একটা আন্দোলন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত জিরামজি সেটা শুরু করেছে, 100 দিনের কাজ দেওয়া হতো, আজকে সেটাকে বাড়িয়ে 125 দিনের কাজ দিয়েছেন। একের পর এক কাজ করে যাচ্ছেন এবং এই যে জনকল্যাণমূলক কাজ সেইগুলোর এখনও অ্যাওয়ারনেস নেই। এই কারণেই আজকের এই ধরনের যে প্রয়াস সেটা চলাচ্ছেন। সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস ভেরি ইম্পর্ট্যান্ট। সব জায়গায় এটা কিন্তু অ্যাপ্লিকেবল। এই যে মন্ত্র এটা সব জায়গায়, ঘরের ভিতরেও যদি আপনি যান থাকেন, আপনার প্রতিটা মানুষের, আপনার ভাই বোন সবার যাতে বিকাশ হয়, সবার যাতে সেইখান থেকে ঘরের থেকে শুরু হয়, সমাজের মধ্যে যাবে, আপনার বিভিন্ন গলিতে ক্লাবে বিভিন্ন যে সামাজিক সংস্থা সবার এই যে সবাইকে নিয়ে যদি চলা, তাহলে এই যে ভারতবর্ষে যে শ্রেষ্ঠ ত্রিপুরা, শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব হবে। কনফিডেন্স মানুষের আনতে হবে এবং একমাত্র সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে আছে বলেই আমরা কিন্তু সেটা করতে পারছি। কারণ আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে, ভাবুন আপনারা, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া,
ইউপিআই ভিত্তিক ডিজিটাল সারা পৃথিবীর মধ্যে এখন হাই, আমরা কিন্তু টপ এখন ইউপিআই লেনদেন। আমরা অনেকে এখনও সেভাবে আমরা অ্যাক্লামেটাইজ হইনি, কিন্তু আমাদের করা উচিত। ডিজিটাল অর্থনীতিতে এখন সারা পৃথিবীর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। জিএসটির মাধ্যমে আপনারা সবাই জানেন যে বারবার এক দেশ এক কর করেছি কিনা, আমরা সব জায়গায় জায়গায় গেছি, বিভিন্ন ঘরে গেছি, বসে রাখিনি কিন্তু ঘরের মধ্যে বললাম আর তা না, আমরা বিভিন্ন জায়গায়, আমি নিজেও গেছি, আমার সাথে এখানে যারা আছেন অনেকে আমরা গেছি, গিয়ে বিজনেসম্যানদের সাথে কথা বলছি, আপনারা কি লাভবান হয়েছেন? এই যে 4-5টা স্ল্যাব ছিল এটাকে 2টো স্ল্যাব করেছে, আপনাদের লাভ? হ্যাঁ, লাভ হয়েছে। কীভাবে লাভ হয়েছে? এই যে মূলধন লাগতো আজকে, সেই মূলধনটা আজকে 2টোর জন্য আমরা ব্যবহার করতে পারবো। এই যে মানুষের সাথে যুক্ত হয়ে সবাইকে নিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবছেন যে সবাইকে আজকে গ্রামীণ ইলেকট্রিসিটির কথাই বলুন, বিমানের কথাই বলুন, রেল, সড়ক এবং ব্যবসা বাণিজ্য এবং জনজীবনে একটা নতুন গতি আমি বলবো একটা সঞ্চার হয়েছে। এবং আজকে মিশন ইন্দ্রধনুষের কথা যদি বলি, পিএম আবাস যোজনার কথা, পিএম কিষাণ সম্মান নিধি, এই যে প্রথমেই জনধন যোজনা শুরু করলেন, আমরা তো অনেকে কটূক্তিও করেছেন, আরে এই কি, ওরা তো জীবনে জানেও না, জীবনে কোনোদিন মোবাইলই ব্যবহার করেনি। আজকে আপনি দেখুন যে কোনো জায়গায় যান, আজকে এই যে মাঝখানে মিডলম্যানের কোনো সুবিধা নেই, ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছে আগের থেকেই মাননীয় প্রধানমন্ত্রীজি, সেটা পিএম মুদ্রা যোজনায় হোক, আজকে সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এটা সম্ভব হয়েছে গরিব একটা চায়ওয়ালার ছেলে প্লাস উনি চায়ওয়ালা ওর বাবার সাথে আজকে চা বিক্রি করেছেন, দেখেছেন গরিবই কাকে বলে। আমরাও ভাবতাম যে এইভাবেই জন্ম হবে, বড় ঘরে জন্ম হলে বড় এবং গরিবের ঘরে জন্ম নিলে গরিব, এই যে বিষয়, তার থেকে আজকে যে কথাটা বলা হয়েছে যে প্রায় 250 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে আজকে সেটা ওঠানো সম্ভব হয়েছে। তো চাইছেন যে সব মানুষ আজকে সেই জায়গায় আসুক। আজকে যারা গরিব আছে, তারা যারা বিপিএল পরিবারের হোক, অন্তর্দের হোক, তারা যাতে উপরে উঠতে পারে সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ব্যবস্থা করছেন। আজকে রাষ্ট্র প্রথম এই যে বিষয়, আমরা কিন্তু আগে রাষ্ট্র, তারপরে বাকি সব। কোথায় আমরা তো আগে দেখতাম যে যার নিজের কাজের জন্য, আমি চাকরি পেয়েছি, আমার ফ্যামিলি, বাস, আর কিছু না। এই যে ব্যবস্থা থেকে এই যে মানসিকতা, এই ধরনের চিন্তা ভাবনা তো আমরা কোনো জায়গায় আমরা দেখিনি। সেই জায়গায় আজকে আমার মনে হয় যে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি মাতা ত্রিপুরী সুন্দরীর কাছে আমি সবসময় প্রার্থনা করি যে উনার দীর্ঘ আয়ু হোক এবং দেশ সেবায় উনি যেভাবে কাজ করছেন, মানুষের জন্য যেভাবে কাজ করছেন, বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনের জন্য যে কাজ করছেন, আপনারা বিশ্বাস করুন সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে আমি যখন বসি, আমি দেখেছি উনাদের মধ্যে সব জায়গায় আমাদের বিজেপি ডাইরেক্ট সরকার নেই, কিন্তু এনডিএ সরকার কিন্তু অলমোস্ট সব, সেখানে সবাই যখন বসি বলে নাও উই ফিল দ্যাট উই আর ইন্ডিয়ান, এরকম অবস্থা। আগে একটা সময় ছিল মনে করতো যে আমরা বুঝি ইন্ডিয়ান কিনা, সেটা এই কারণেই এই ধরনের উগ্রপন্থা সৃষ্টি হয়েছিল। এবং এই যে একটা জায়গায় আমরা এসছি, সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির রাম মন্দির নির্মাণ, একটা সাংস্কৃতিক ঐতিহ্য, আগে তো এইগুলো আমরা শুনিনি। 500 বছরের পরে রাম মন্দিরের তৈরি করেছেন এবং সেখানে দরজা উড়িয়ে লাস্টে দিয়ে সেটাকে প্রাণ প্রতিষ্ঠার পরে সেটাকে পূর্ণতার যেটা দিয়েছেন, আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে উন্নত মানের হয় সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। একটা কথা আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে এসেছিলেন ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে প্রসাদ প্রকল্পে, এবং আমরা ত্রিপুরা সরকার থেকেও আমরা টাকা দিয়েছি, সেটা মিলে আমরা সেটাকে সুন্দরভাবে তৈরি করেছি। কীরকম দেখুন উনি কি বলছেন, এই যে আপনার দান যে দেবেন, উনি পকেট থেকে টাকা বের করেছেন, তো পুরনো একটা এরকম দানপত্র ছিল, এটার মধ্যে কোনো রকমই দিয়েছেন। যখন আমরা বসলাম এটা ওইখানে ঘরে, উনি বলছেন যে আরে আর ক্যা দিও, और वो कागज वो जो ये 4-5টা এখানে আমাদের মাননীয় বিধায়ক আছেন ওখানে, তো টাকাগুলো গ্লাসের মাধ্যমে দেখা যাচ্ছিল কতগুলো, তো আমরা তো ওইগুলো ঠিক আছে দিয়ে ভালোই খারাপ কি, এবং উনি বলছেন আরে ये देखने में कैसा लग रहा है, उसको थोड़ा सा खूबसूरत बनाओ अच्छी तरह से।
আমি সাথে সাথে অলরেডি অর্ডার দিয়েছি, দেওয়ার পরে সেখানে অলরেডি প্রতিষ্ঠিত করেছি। আর আমি বলেছি আগের যেগুলো আছে এন্টিক করে বাইরে কোথাও আমাদের মধ্যে রেখে দিন এটা। তো এই যে ছোট ছোট জিনিস এগুলোও আমরা আজকে দেখছি যে আজকে কাজ করছি আমরা। আজকে ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে ক্যাবিনেট থেকে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত, আমি মাননীয় আমাদের ইউনিয়ন মিনিস্টারকে আমি বলছিলাম যে ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে বলে আরে এইসা ক্যা, আমি বললাম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের অফিস হয়ে গেছে। ট্রান্সপারেন্সি কিভাবে করতে হয়, আমরা সুশাসন বিভাগ গঠন করেছি, কারণ সুশাসন বিভাগ তৈরি করেছি এই কারণে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমরা তো রাম রাজত্ব দেখিনি, কিন্তু রাম রাজত্ব আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেখার পরে আমরাও ভাবছি যে কিভাবে একটা সুন্দর একটা মানে এই ত্রিপুরা রাজ্যের একটা সুশাসন ব্যবস্থা সেটা হোক, সেইভাবে আমরা কাজ করছি। রাজ্যে মাথাপিছু আজকে যে আয় পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট। আমাদের জিএসডিপির কথা বলুন, আজকে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট। আজকে নীতি আয়োগ ত্রিপুরাকে কি বলছে, মানে ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে বন্ধুগণ। তো আমাদের এই যে একের পর এক 2018 থেকে আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্য আঞ্চলিক এবং ন্যাশনাল লেভেলে 350টির উপরও পুরস্কৃত হয়েছে, 350টির উপর পুরস্কার পেয়েছে। সেটা কেন সম্ভব হয়েছে? এবং এইবার কিছুদিন আগে আপনারা দেখেছেন ন্যাশনাল কমপ্লায়েন্স রিডাকশন অ্যান্ড ডিরেগুলেশন দুটো পর্যায়ে হয়েছে। প্রথম পর্যায়েও সারা ভারতবর্ষের মধ্যে বড় বড় স্টেটগুলো সেখানেও আমরা প্রথম হয়েছি, দ্বিতীয় পর্যায়েও আমরা সেখানে এবারও প্রথম হয়েছি বন্ধুগণ। আমরা ত্রিপুরার মানুষ কিন্তু একটু অন্যরকম, আমি যেটা বারবার বলছি, আমাদের কাজ করার একটা স্পৃহা এখন অনেক মাত্রায় বেড়ে গেছে, কারণ প্রধানমন্ত্রীজির কারণে। আমি আর বিশেষ কিছু বলছি না। আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, ওনার যেতে হবে, কাজেই আমি এখানে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চেও যারা উপস্থিত রয়েছেন, আর বিশেষ করে আমি সর্বদাই বলবো, আমি সর্বদা এখানে উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ দেব। ওনার অতি ব্যস্ততম যে শিডিউল আছে তারপরও ত্রিপুরাকেই বেছে নিয়েছেন যে না আমি এখানে আসবো, উনি বলেছেনও। আমি এর জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আবার ওনাকে আমি স্বাগত জানিয়ে এবং ওনাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আপনার প্রজ্ঞাপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমাদের নতুনভাবে আলোকিত করবার জন্যে বিনম্রভাবে অভিবাদন জানাই।